দারোয়ানের মেয়ে রোশনি এসে বাবুর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। রোশনির এমন কাণ্ড দেখে রোশনির বাবা হতবাক হয়ে গেল। বাবু রেগে মেগে আগুন, দু চোখ বড় বড় করে রোশনির দিকে চেয়ে আছে। বাবু রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, তুই কে? তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুললি? আমি কে সেটা বড় কথা নয়, কিন্তু আপনি যে কাজটা করেছেন তা কোনো ভদ্র মানুষ করতে পারে না। আপনি একজন বাবার বয়সী লোকের গায়ে হাত তুলেছেন। বাবু আবার বলে উঠল, তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে? আজ তোর একদিন কি আমার একদিন। বলে যখন বাবু রোশনির দিকে হাত উঠালো মারার জন্য, তখনই দারোয়ান বাবুর হাত ধরে বলল, স্যার, ও আমার মেয়ে রোশনি, ও ছোট মানুষ, বুঝতে পারেনি, ওকে ক্ষমা করে দিন। দারোয়ানের কথা শুনে বাবু বজ্র কণ্ঠে বলে উঠল, দারোয়ানের মেয়ে হয়ে তোর এত বড় সাহস? তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, না হলে আজ তোকে আমি শেষ করে ফেলবো। আপনি সত্যি একটা অভদ্র ছোট লোক। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও আপনি জানেন না? কি? আমি অভদ্র ছোট লোক? এই মেয়ে, তোর এত বড় সাহস হয় কি করে আমাকে এই কথাগুলো বলার? কেন, আমি কি মিথ্যা বলেছি? আমার বাবা আপনার চাকর হতে পারে, কিন্তু আমি আপনার চাকর না। তাই কথা বলার সময় ভদ্রতা বজায় রেখে কথা বলুন। রোশনির কথা শুনে বাবু কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। দু চোখ বড় বড় করে একবার দারোয়ানের দিকে একবার রোশনির দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, তোর চাকরি শেষ। তোর মতো দারোয়ান আমার লাগবে না। তুই একটা দারোয়ান, আর তুই একটা জন্ম দিয়েছিস বেয়াদব। এই বেয়াদব মেয়ে নিয়ে এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাবি। স্যার, আমি আপনার চাকরি করি না, আমি ম্যাডামের চাকরি করি। আমার চাকরি খাওয়ার মতো ক্ষমতা আপনার নাই। কি? দারোয়ানের বাচ্চা, এখন ম্যাডামের সাথে জোট বেঁধেছিস? দেখবো তোর ম্যাডাম তোকে কতদিন চাকরিতে রাখতে পারে। বলেই হনহন করে সিঁড়ির দিকে পা বাড়ালো বাবু। রোশনি আর তার বাবা বাবু চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। বাবু বেডরুমে ঢুকে দেখতে পেল প্রিয়া শুয়ে আছে। বাবু আস্তে আস্তে প্রিয়ার পাশে বসে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে সোনা, তোমার কি শরীর খারাপ? প্রিয়া বাবুর হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, এত আদিক্ষেতা কিসের? আমাকে সোনা রাখতে হবে না। আমি বাসায় না থাকলে যারা বাসায় আসা যাওয়া করে তাদেরকে গিয়ে সোনা ডাকো। প্রিয়া, তুমি বিশ্বাস করো আমাকে, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমার তো ভুল হবেই, আমি বুড়ো হয়ে গেছি। দেখো তো কিসের মধ্যে কি শুরু করেছো। তাহলে বলো, সেদিন বাসায় কে এসেছিল আর তার সাথে তোমার কিসের সম্পর্ক? বাবু মাথা নিচু করে বলল, সেদিন বাসায় আমার এক কলিগ এসেছিল, জরুরি একটা কাজের জন্য আমাকে ফোনে না পেয়ে সরাসরি আমাদের বাসায় চলে আসে। প্রিয়া আবার রাগান্বিত হয়ে বলল, হয়েছে, এবার শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। তুমি আমার কথাটা তো শুনবে। কি শুনবো তোমার কথা? আমাকে কি তোমার ছোট বাচ্চা মনে হয়? প্রিয়ার এমন একঘেয়েমি দেখে বাবুর রাগ হয়ে যায়। বাবু প্রিয়াকে ধমক দিয়ে বলল, তুমি থাকো তোমার মতো, আমি গেলাম। বলে বাবু রুম থেকে বের হয়ে গেল। বাবুর কথা শুনে প্রিয়া রেগে মেগে হাতের কাছে থাকা বালিশগুলো রুমের মেঝেতে ছুঁড়ে মারতে লাগলো। প্রিয়ার সাথে রাগ করে বাবু ড্রয়িং রুমের সোফাতে ঘুমিয়েছে। মাঝরাতে পেটের ক্ষুধার জ্বালায় বাবুর ঘুম ভেঙে যায়। বাবু সোফা থেকে উঠে আস্তে আস্তে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে ঢুকে বাবু খাবারের প্লেট নিয়ে পাতিলের ঢাকনা যখন সরালো, দেখলো পাতিলে ভাত নেই। বাবুর সাথে রাগারাগি করে প্রিয়া কিছু রান্না করেনি। বাবুর মন চাচ্ছে এক্ষুনি গিয়ে প্রিয়ার মাথায় পানি ঢেলে দিতে, কিন্তু তেমন কিছুই করলো না। বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমার কি কপাল, পরিবারের পছন্দে বিয়ে করলাম, অথচ সেই বউ আমাকে সকাল বিকাল সন্দেহ করে, বাসা থেকে বের হলেই সন্দেহ করে, বাসায় ফিরলেও সন্দেহ করে। এই তো কদিন আগের কথা। বাবু কলিং বেল দিতেই দরজা খুলে দিল প্রিয়া। বাবু রুমে প্রবেশ করে প্রিয়ার হাতে অফিসের ব্যাগটি দিল। প্রিয়া বাবুর হাত থেকে ব্যাগটি নিয়ে বলল, কি হলো, আজ তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? অফিসে তেমন কোনো কাজ নেই, তাই চলে আসলাম। প্রিয়া বাবুর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বলল, সত্যি করে বলো তো, তুমি কি এখন অফিস থেকে এসেছো নাকি অন্য কোথাও ছিলে? প্রিয়ার কথা শুনে বাবু বলল, অন্য কোথাও মানে? কি বোঝাতে চাচ্ছ তুমি? আমার কথা কি তুমি বুঝতে পারছো না? বলছি, তুমি কি আজ অফিসে ছিলে নাকি কোনো সুন্দরী কলিগ নিয়ে পার্কে টার্কে ঘুরতে গিয়েছিলে? বাবু প্রিয়াকে ধমক দিয়ে বলল, কি বলছে সব ফালতু কথা? আমি কেন কলিগ নিয়ে ঘুরতে যাব? তাহলে তো এখন তোমার বাসায় আসার কথা না। বললাম যে অফিসে তেমন কোনো কাজ নেই, তাই রেস্ট নেওয়ার জন্য বাসায় চলে আসলাম। প্রিয়া বাবুর বুক ঠোঁট ভালো করে শুকতে লাগলো। তারপর বলল, তোমার শরীরের গন্ধটা কেমন যেন অপরিচিত অপরিচিত লাগছে। এটা তো তোমার শরীরের গন্ধ না, কেমন একটা মেয়েলি মেয়েলি স্মেল আসছে। প্রিয়ার এমন কাণ্ড দেখে বাবু কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তাই প্রিয়ার হাত থেকে ব্যাগটা টান দিয়ে নিয়ে বলল, চললাম অফিসে, যখন বাসায় ফেরার সময় হবে সেই সময় আমি আবার বাসায় চলে আসবো। বলে বাসা থেকে বের হয়ে গেল। প্রিয়া দাঁড়িয়ে মুখ দিয়ে যা আসছে তাই বকে যাচ্ছে বাবুকে। যদি আগে জানতাম এরকম মেয়ে, জীবনেও বিয়ে করতাম না। বাবু রান্নাঘরে খাবারের কোনো কিছু না পেয়ে পা বাড়ালো ফ্রিজের দিকে। বাবু এসে যখন ফ্রিজের হাতল ধরে টান দিল ফ্রিজ খোলার জন্য, কিন্তু দেখলো ফ্রিজ খুলছে না। বাবু পেটের ক্ষুধায় অস্থির হয়ে উঠেছে, তাই ফ্রিজ খোলার জন্য বাবু প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ফ্রিজের দরজা খুলতে পারছে না। ফ্রিজের উপর ফ্রিজের চাবি রাখার জায়গায় দেখলো সেখানে চাবি নেই। বাবু মনে মনে ভাবছে, এই মধ্যরাতে এই পরিস্থিতিতে একজন পুরুষের কি করার থাকে। বাবু কোনো কিছু সমাধান না পেয়ে টেবিলের উপরে রাখা পানির জগ থেকে এক গ্লাস পানি খেয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। সকালে বাবুর অফিসে যাবার সময় হয়েছে, কিন্তু প্রিয়া কিছুতেই বেডরুমের দরজা খুলছে না। বাবু প্রিয়াকে দরজার এপাশ থেকে বোঝাতে লাগলো, কিন্তু প্রিয়ার এক কথা, আমি বাসায় না থাকায় রুমে যখন নারী আসতে পারে তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? আচ্ছা তুমি আগে দরজাটা তো খোলো, আমার অফিসে যাবার সময় হয়ে গেছে। ভেতর থেকে প্রিয়া বলল, আমি দরজা খুলতে পারবো না। বাবু কি করবে এখন কিছুই বুঝতে পারছে না। তারপরেও অনুনয় বিনয় সুরে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, দরজা খুলতে হবে না, তুমি আমার অফিসের ইউনিফর্মটা আর ব্যাগটা দরজার ফাঁক দিয়ে আমাকে দাও। পারবো না। প্রিয়ার এমন কথা শুনে বাবু দরজায় লাথি দিয়ে বলল, আজকের পর থেকে তুই আর এই রুম থেকে বের হতে পারবি না, কথাটা মনে রাখিস। বলে বাবু চলে গেল। বাবু মানিব্যাগ
থেকে 100 টাকা বের করে দারোয়ানকে দিয়ে বলল, আমার জন্য দুটো পরাটা আর একটা ডাল ভাজি নিয়ে আয়। দারোয়ান মমিন খান টাকাটা ভালো করে দেখে বাবুর দিকে টাকাটা দিয়ে বলল, আমি পারবো না, গেট রেখে একটা সেকেন্ডের জন্য আমি কোথাও যেতে পারবো না, এটা ম্যাডামের আদেশ। দারোয়ানের মুখে এমন কথা শুনে বাবু রেগে আগুন হয়ে বলল, তোর এত বড় স্পর্ধা, আমার মুখের উপর বলিস পারবো না? এই দারোয়ানের বাচ্চা, তোকে চাকরি দিয়েছে কে, আমি না তোর ম্যাডাম? দারোয়ান মমিন খান একটা হাসি দিয়ে বলল, স্যার চাকরি আপনি দিয়েছেন, কিন্তু চাকরির বেতন ম্যাডামে দেয়, তাই ম্যাডামের কথা ছাড়া আমি অন্য কারো কথা শুনতে পারি না। এই বাসার মালিক আমি, আর তুই আমার বাসার দারোয়ান হয়ে আমার মুখের উপর কথা বলছিস? যা, তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা, আজকে থেকে তোর চাকরি নট। দারোয়ান মমিন খান একটা অট্ট হাসি দিয়ে বলল, স্যার আপনার বেল শেষ, এখন থেকে ম্যাডাম যা বলবে তাই হবে, আর ম্যাডাম ছাড়া আমার চাকরি কেউ নট করতে পারবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোকে আর তোর ম্যাডামকে একসাথে যখন বাসা থেকে বের করে দিব তখন দেখবো তোর এই মুখের হাসি কোথায় যায়। এটা বলে বাবু আবারও বাসার ভেতর চলে যায়। প্রিয়া বাসার ছাদে কাপড় শুকাতে দিচ্ছে, পেছন থেকে বাবু প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী সোনা, তোমাকে ভেজা শরীরে দারুণ লাগছে। প্রিয়া বাবুর কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলল, আমি যদি তোমার লক্ষ্মী সোনা হতাম তাহলে আমি বাসায় না থাকলে অন্য কেউ বাসায় আসতে পারতো না। প্রিয়ার মুখে এই কথাটা শুনে বাবুর মাথা আবারও গরম হয়ে গেল, কিন্তু বাবু নিজেকে কোন রকম সামলিয়ে নিয়ে নরম সুরে বলল, আচ্ছা তুমি এমন করছো কেন? আজ কটা দিন ধরে একটা কথাই বারবার বলছো। একবার বললাম সেদিন আমার বাসায় এক কলিগ এসেছিল। প্রিয়া বাবুর মুখ থেকে কথা বলা কেড়ে নিয়ে বলল, আমাকে আর বলতে হবে না, আমাকে দারোয়ান সবকিছু বলেছে। বাবু, আমি তোমাকে সন্দেহ করতাম, কিন্তু সেদিন দারোয়ানের মুখে সবকিছু শুনে আমার সন্দেহ বাস্তবে রূপ নিয়েছে। বাবু আবারও বলল, তুমি আমার কথাটা শুনবে? কি শুনবো তোমার কথা? আর কি বা বলবে তুমি? তোমার মতো একটা দুষ্ট চরিত্র মানুষকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। প্রিয়ার কথা শুনে বাবু নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রিয়ার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। প্রিয়া কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আমার গায়ে হাত তুললে, আর তুলবেই না বা কেন? আমাকে তো এখন আর তোমার ভালো লাগে না, তোমার তো চাই নতুন নতুন নারী। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি আজই চলে যাবো আমার বাপের বাড়িতে। তোমার মতো বহুগামী পুরুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। বলে সেখান থেকে চলে যায় প্রিয়া। বাবু প্রিয়ার চলে যাবার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে থাকে আর ভাবতে থাকে, নিজের বিবাহিত স্ত্রী যখন তার স্বামীকে বুঝতে পারে না তখন বেচারা স্বামীর কিছুই করার থাকে না। প্রিয়া যখন ব্যাগটা গুছিয়ে বাসা থেকে বের হতে যাবে ঠিক তখনই দারোয়ান মমিন খান দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করে। মমিন খানের সাথে বাবুর কলিগ ইমা বেগম ও ইমার স্বামী সাইফুল সাথে তাদের 4-5 বছরের মেয়ে রুমে প্রবেশ করে। চাচা, ওনারা কারা? ওনাদেরকে তো চিনতে পারলাম না। দারোয়ান মমিন খান বলল, সেদিন আপনি বাসায় ছিলেন না, তখন বাবু স্যারের কাছে এই যে মহিলা উনি এসেছিলেন। প্রিয়া দারোয়ানের কথা শুনে ইমা বেগমের দিকে তাকালো। তার মানে আপনি আমার স্বামী সেই কলিগ যে কিনা আমি বাসায় না থাকলে গোপনে আমার স্বামীর কাছে আসা যাওয়া করেন? প্রিয়ার কথা শুনে ইমা বেগম ও সাইফুল দুজনে অবাক হয়ে যায়। দারোয়ান বলল, জি ম্যাডাম, ওনার কথাই আমি আপনারা বলছিলাম, স্যারের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইমা বেগমের স্বামী সাইফুল বলল, এসব কি বলছেন চাচা? ঠিক এমন সময় বাবু এসে তাদের সবাইকে দেখতে পেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। ইমা বেগম বাবুর পাশে গিয়ে বলল, স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমি জানি না, তবে আপনার মতো মানুষ পৃথিবীতে বিরল। ইমা বেগমের কথা শুনে প্রিয়া অবাক হয়ে যায়। ভাইজান, সেদিন আপনি যদি 3 লক্ষ টাকা না দিতেন আমার এই ছোট্ট মেয়েটাকে বাঁচাতে পারতাম না। সাইফুলের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সাইফুল আবারও বলল, ভাইজান জানেন পৃথিবীতে সবচেয়ে স্পর্শকাতর জায়গা কোনটি? কোনো নিষ্পাপ সন্তানের মুখে বাবা ডাক শোনা। আমার এই ছোট্ট মামুনিটা আমাকে মুখ ভরে বাবা ডাকে, কিন্তু ডাক্তার যখন বলেছিল 3 লক্ষ টাকা না হলে মেয়েটাকে বাঁচানো কষ্ট হয়ে যাবে, সেদিন বুঝতে পেরেছিলাম আমার মামুনিটার দাম 300 কোটি লক্ষ থেকেও বেশি। সাইফুলের গলা ভারী হয়ে আসছে, আর কোনো কথা বলতে পারছে না সাইফুল। ইমা বেগম বলল, স্যার আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা জীবনে কিছু না হোক, অন্তত আপনার মতো ভালো মানুষ যেন হয়। সাইফুল আর ইমা বেগমের মুখে এই কথাগুলো শুনে প্রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রিয়ার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, আর মনে মনে ভাবছে, ছি ছি ছি, আমি কতটা নিচু মনের মানুষ। একটা ফেরেশতার মতো মানুষের সাথে আমি কত বড় অন্যায় করেছি, তাকে আমি কত অপবাদ দিয়েছি, কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। প্রিয়া বাবুর হাত ধরে বলল, ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি বুঝতে পারিনি। দারোয়ান আমাকে যেভাবে বলেছে তা শোনার পর আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমার এই বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করা দরকার ছিল, কিন্তু আমি দারোয়ানের কথা শুনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবু শক্ত করে ধরে বলল, আমি এই কথাটাই তোমাকে এতটা দিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন থেকে আমাকে কথা দাও, আগে অন্যের কথা শুনবে তারপর নিজের কথা বলবে। বাবুর কথা শুনে প্রিয়া বাবুকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে কথা দিলাম, এখন থেকে আগে শুনবো পরে বলবো। সম্মানিত দর্শক, আসলে আমাদের সমাজে আমরা অন্যের কথা শোনার আগে নিজের কথা বলতে চাই, কিন্তু আমরা কখনো বুঝতে চাই না অপরজন আমাদের কি শোনাতে চাচ্ছে কিংবা আমাদের কি বোঝাতে চাচ্ছে। এখন থেকে আমরা সবার আগে অন্যের কথাগুলো শুনবো, তারপর নিজের কথাগুলো বলবো।